আমি আমার এই সাহিত্যের পথে নামক চ্যানেলে ইতিমধ্যে বেশ অনেকগুলি সাহিত্য তত্ত্ব সম্পর্কে আলোচনা করেছিলাম, যেগুলি তোমাদের বা আপনাদের বেশ কাজে এসেছে। কিছুদিন ধরে লক্ষ্য করছি যে তোমরা যারা মূলত কলকাতা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সেমিস্টারে পড়ো এবং পরীক্ষা দিতে চলেছ, তাদের একটি বিষয়ে খুব সমস্যা দেখতে পাওয়া গেছে। সেটি হলো চিহ্ন বিজ্ঞান। এই সাহিত্য তত্ত্ব আলোচনার পর্বে আমাদের সময় চিহ্ন বিজ্ঞান বিষয়টি ছিল না। পরবর্তীকালে এটির সংযোজন ঘটানো হয় এবং এই বিষয়টি সম্পর্কে প্রায় নোট পাওয়া যায় না বললেই চলে। তাই আজকে সাহিত্যের পথের এই পর্বে আমরা জেনে নেব চিহ্ন বিজ্ঞান বিষয়টি কি এবং বাংলা সাহিত্যেই বা এর প্রয়োগ কোথায় হয়েছে। তাই ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। চিহ্ন বিজ্ঞান ভাষাতত্ত্বের বা সাহিত্য তত্ত্বের এই বিষয়টি জানতে হলে আমাদের এর আগের অংশটিকেও একটু অল্প করে জেনে নিতে হবে। এই যে চিহ্ন বিজ্ঞান নামক খটোমটো শব্দটির সম্পর্কে আমরা পরিচিত হচ্ছি, তার আসল যে ইংরাজি নাম, তার নাম হচ্ছে সেমিওলজি বা সেমিওটিক্স। এটাই আসল নাম। বাংলায় একে চিহ্ন বিজ্ঞান নামে পরিচিত করা হয়েছিল। আধুনিক ভাষা বিজ্ঞানের জনক ছিলেন ফার্ডিনান্ড দা সাসুর। তোমরা অনেকেই এনার নাম শুনেছ, যিনি ভাষার গঠন সম্পর্কে প্রথম আলোচনা করা শুরু করেছিলেন। তিনি বলেছিলেন যে ভাষায় অনেক খণ্ড খণ্ড উপাদান থাকে, সেসব মিলে যে অখণ্ড রূপটির সৃষ্টি হয় তাতেই কিন্তু ভাষার মূল তাৎপর্য। সত্যি তো আমাদের ভাষার মধ্যে বহু রকমের বিষয়বস্তু রয়েছে। কেবলমাত্র আমরা যে কথা বলছি তার দ্বারাই কিন্তু ভাষা নির্মিত হচ্ছে না। এর ভেতরে ছোট ছোট অনেক অংশ আছে যেগুলি একত্রিত হয়ে তবেই একটি আদর্শ ভাষার জন্ম হয়। এখান থেকেই গঠনবাদ বা স্ট্রাকচারালিজম এই বিষয়টির ধারণা আসে। তোমাদের হয়তো গঠনবাদ সম্পর্কে পড়াতে হতেও পারে, কারণ এই বিষয়টি নিয়েও অনেকের প্রশ্ন থাকে। দেখবো আমি পরবর্তী পর্বে স্ট্রাকচারালিজমের কোনো ভিডিও আনতে পারি কিনা। যাই হোক, সোজা কথায় কোনো ভাষাকে বুঝতে গেলে তার স্ট্রাকচার বা ভেতরের নিয়মগুলিকে বুঝতে হয়। এটাই হচ্ছে স্ট্রাকচারালিজমের মূল বক্তব্য। এবার আমি স্ট্রাকচারালিজম নিয়ে কেন কথা বলছি এই সেমিওলজি বা সেমিওটিক্স পড়ানোর ক্ষেত্রে, সেটার একটা খুব বড় কারণ আছে। কারণ এই গঠনবাদ বা স্ট্রাকচারালিজমের মধ্যেই কিন্তু চিহ্ন বিজ্ঞানের আসল সূত্রটি লুকিয়ে রয়েছে। ফার্ডিনান্ড দা সাসুর তিনি এই স্ট্রাকচারালিজমের একটি সূত্রের কথা বলেন। সেটিতেই চিহ্ন বিজ্ঞানের সূত্রপাত। সূত্রটি কি? সাইন ইজ ইকুয়ালস টু সিগনিফায়ার প্লাস সিগনিফায়েড। মনে রাখতে হবে আমাদের এই সূত্রটা, যদি আমরা গঠনবাদ পড়ি বা চিহ্ন বিজ্ঞান পড়ি। খুব শক্ত মনে হচ্ছে, আমি বুঝতে পারছি, খুব সহজ করে দেওয়ার দায়িত্ব আমার। এখানে সাইন বলতে বোঝানো হচ্ছে কি? চিহ্ন। আর সিগনিফায়ার বলতে বোঝানো হচ্ছে কোনো সংকেত, শব্দ, ছবি ইত্যাদি। আর সিগনিফায়েড বলতে বোঝানো হচ্ছে সেই শব্দ বা চিহ্নের ভিতরের মানে। ছোট্ট একটা উদাহরণ দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। আমরা ধরো রাস্তাঘাটে বা আমাদের আশেপাশে যা কিছু আমরা দেখছি তার আমরা একটা করে নাম দিই। একটি বেড়াল, একে আমি নাম দিয়েছি বেড়াল। যতক্ষণ না নাম দিচ্ছি এটা কেবলমাত্র একটি চিহ্ন হয়ে থেকে যাচ্ছে। আমি জানিও খুব চিৎকার করছি। একে আমি যে সংকেতের মাধ্যমে ডাকছি বা যে চিহ্ন দিচ্ছি সেটাই হচ্ছে তার নাম বা বেড়াল। এবার একে আমি সিগনিফাইড করব কি করে, চিনবো কি করে? এবং এর নাম এই যে আমি বেড়াল নাম বলছি, তাতে আমার মাথায় কি আসছে? এরকম দুটি কানওয়ালা ছোট্ট লোমশ প্রাণী, লেজওয়ালা, ম্যাও ম্যাও করে। এই পুরো বিষয়টাকেই বলা হচ্ছে স্ট্রাকচারালিজমের মূল সূত্র। যে এইভাবে সাইন থেকে
সিগনিফায়ার আসছে, এটাকেই মূলত চিহ্ন বিজ্ঞানের জন্মসূত্র আমরা বলতে পারি। কারণ সাসুরের মতে ভাষা শুধু কথা বলার মাধ্যম নয়, তা এক ধরনের সাইন সিস্টেম বা চিহ্ন ব্যবস্থা। সত্যি তো। আমি যেভাবে বেড়াল শব্দটিকে চিনতে পারলাম বা বেড়াল প্রাণীটিকে আমি যেভাবে সিগনিফাইড করলাম, সেই হিসেবে যদি আমরা দেখি তাহলে আমাদের ভাষার তো সমস্ত কিছুই চিহ্ন। আমরা যে নামগুলি তাদের দিচ্ছি, যে চিহ্নের মাধ্যমে তাদের চিহ্নায়িত করছি, সেই বিষয়গুলি ছাড়া তো ভাষার সত্যি কোনো অস্তিত্ব নেই। সেটাই কিন্তু সাসুর বলছিলেন। তিনি বলেছেন প্রত্যেক শব্দই এক একটি চিহ্ন এবং প্রত্যেক চিহ্নে রয়েছে দুটি অংশ, সিগনিফায়ার বা শব্দ ধ্বনি আর সিগনিফাইড বা অর্থ বা ধারণা। এখান থেকেই কিন্তু চিহ্ন বিজ্ঞানের জন্ম হচ্ছে। খুব সোজা করে বলার চেষ্টা করি যে এই সেমিওটিক্স বা চিহ্ন বিজ্ঞান বলতে কি বোঝায়। এ এমন একটি তত্ত্ব যা যে কোনো চিহ্ন বা সংকেতের মাধ্যমে অর্থ কিভাবে তৈরি হয় তা বিশ্লেষণ করে। যেমন যদি বলি পাখি, তবে ডানাওয়ালা এক প্রাণীর কথা মাথায় আসে। কিন্তু আরেকটু যদি গভীর ভাবে ভাবি ভাষার ক্ষেত্রে বা সাহিত্যের ক্ষেত্রে, পাখি এই বিষয়টা কেবলমাত্র একটি অর্থ বা ধারণায় থেমে থাকে না। জীবন, মুক্তি ইত্যাদি আরো অনেক গভীর, আরো অনেক দূরের অর্থকে কিন্তু বোঝানো যেতে পারে এই পাখির মাধ্যমে। সাসুর এই বিষয়টাতেই এরপরে অবগত হচ্ছেন। প্রাথমিকভাবে আমরা সাইন, সিগনিফায়ার, সিগনিফাইডের দ্বারা কোনো একটি বিষয়ের প্রাথমিক পরিচয়কে চিনতে পারি বা তার মানের প্রতি অবগত হই। কিন্তু ভাষা বা সাহিত্যের ক্ষেত্রে লক্ষ্য করা যায় যে আমরা কেবলমাত্র ওইটুকু অর্থেতেই থেমে থাকি না, আমরা তাকে আরো বিস্তারিতভাবে সিগনিফাইড করবার চেষ্টা করি। তাই সাহিত্যের ক্ষেত্রে এই চিহ্ন বিজ্ঞানের বেশ বড় একটা ভূমিকা রয়েছে। আমি দেখিবারে আঁখি পাখি ধায় যদি বলি, তাহলে আমার চোখটা পাখির মতো হয়ে যাচ্ছে দেখতে, তা হচ্ছে না। আমার চোখটা যেন পাখির মতো কোনো আমার অদর্শিত কোনো মানুষকে দেখবার জন্য দূরে চলে যাচ্ছে বা দূরের দিকে ধাবিত হচ্ছে। এই যে ব্যাখ্যাটা, চিহ্নের এই যে গুরুত্ব, এই বিষয়টা নিয়েই কিন্তু সাহিত্য ক্ষেত্রে চিহ্ন বিজ্ঞানের কাজ। এটা যে কেবলই সাহিত্য বা ভাষার বিশ্লেষণে ব্যবহৃত হয় তা নয়, বিজ্ঞাপন, সিনেমা, নাটক, সংস্কৃতির বহু বিষয়ে এই চিহ্নের ব্যবহার আমরা কিন্তু লক্ষ্য করতে পারি। সোজা কথায় চিহ্ন এবং প্রতীক এই দুটির মধ্যে বেশ একটি গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। এই চিহ্ন বিজ্ঞানের মূল প্রবক্তা ছিলেন সাসুর। তিনি চিহ্নকে ভাষা তত্ত্বের আলোচনার সঙ্গে সমাজ ও ভাষার সম্পর্ক নিয়ে আলোচনা করেছিলেন, যাকে ভাষা বৈজ্ঞানিকরা চিহ্ন বিজ্ঞান বলছেন। অপরদিকে আর একজনের নাম আমরা পাচ্ছি, যার নাম চার্লস স্যান্ডার্স পিয়ার্স, যিনি যুক্তিবাদী দৃষ্টিকোণ থেকে এই চিহ্ন বিজ্ঞানকে বিশ্লেষণ করেছিলেন। আমরা সাসুরের মত যেহেতু জানলাম, সেই জন্য পিয়ার্সের মতটাও খানিকটা জেনে নিই। পিয়ার্স তিনটি ভাগে মূলত চিহ্ন বিজ্ঞানকে ভাগ করেছেন, একটা আইকন, একটা ইন্ডেক্স, একটা সিম্বল। আইকন বলতে কি বোঝায়? যা দেখতে বাস্তব বস্তুর মতো, যেটাকে আমরা চিহ্ন হিসেবে ব্যবহার করছি। যেমন ম্যাপ, দেওয়ালে যে ম্যাপ থাকে, সেই ম্যাপ আসলে একটি প্রতিরূপ কিসের না? আমাদের পৃথিবীর, আমাদের দেশের, আমাদের রাজ্যের। সেটিকে বলা হচ্ছে আইকন। ইন্ডেক্স কি বলা হচ্ছে? যা কিছু উপস্থিতির ইঙ্গিত দেয়। যেরকম আমি যদি ধোঁয়া দেখি, আমি বিশ্বাস করব যে সেখানে আগুন রয়েছে। আমি ফিলোসফিক্যাল টার্মে যাচ্ছি না, আমি সাধারণ হিসেবে বলছি যে আমি ধোঁয়াকে চিহ্ন স্বরূপ দেখে সিগনিফাইড করতে পারি এই বিষয়টাতে যে সেখানে আগুন আছে বলে ধোঁয়া উঠছে। তৃতীয়টি কি? তৃতীয়টি হচ্ছে সিম্বল, যা সামাজিক ভাবে কোনো কিছু আমরা শিখি, যেমন কোনো শব্দ, কোনো প্রতীক, কোনো রং, এগুলির মাধ্যমে শেখা। কারণ আমরা জানি কি সাদা রং
শান্তির প্রতীক। রক্তকে অনেক সময় চিহ্নিত করা হয় বিপ্লবের প্রতীক হিসেবে। তারপর কাস্তের মতো চাঁদ, এই শব্দটির মাধ্যমে আমরা কোনো রাজনৈতিক যে বক্তব্য, যে মতামত, সেটির কথা আমরা জানতে পারি। এই যে বিষয়গুলো, এই যে রাজনৈতিক, ধর্মীয় এই যে বিষয়গুলো, এগুলিকে আমরা সিম্বল হিসেবে দেখতে পারি। কাস্তের মতো বাঁকা চাঁদ এখানে সিম্বলাইজ করছে কাকে না, রাজনৈতিক কোনো বার্তাকে। মোট কথা তিনটে বিষয় নিয়ে তিনি বলেছিলেন। উনি ওখানে সাইন, ওই যে তিনটে বিষয় বলেছিলেন, ইনিও তিনটে কথা বলেছিলেন, যেখানে আইকন, ইন্ডেক্স, সিম্বল, তিনটে জিনিস রয়েছে। মোট কথা পিয়ার্স এই যে তিন চিহ্ন সাহিত্য বিশ্লেষণে ব্যবহার করেছিলেন, তার দ্বারা আমরা জানতে পারি যে লেখক কিভাবে ভাষার মাধ্যমে অর্থ সৃষ্টি করছেন এবং পাঠক কিভাবে সেই অর্থকে বুঝতে পারছেন। পিয়ার্সের মতটা আরো আধুনিক ছিল, সেই জন্য তিনি সরাসরি এই যে প্রতীকায়িত করা এই বিষয়টা নিয়েই কাজ করেছেন। সাসুরের দিকটাতে প্রতীকের বিষয়টা প্রথমে আসেনি, তিনি মূলত চিহ্ন নিয়েই আলোচনা করে গেছেন, যেটা পরবর্তীকালে সাহিত্য তত্ত্বের ক্ষেত্রে কাজে এসেছে। শেষে আমরা যদি কোনো বিষয়কে সংজ্ঞায়িত করি এই চিহ্ন বিজ্ঞানকে, তাহলে আমরা কি বলবো? সহজ সংজ্ঞা দিলে চিহ্ন বিজ্ঞান এমন একটি শাস্ত্র যা চিহ্ন তার দ্বারা উৎপন্ন অর্থ নিয়ে আলোচনা করে। এটি সাহিত্য তত্ত্বের এক গুরুত্বপূর্ণ বিশ্লেষণাত্মক পদ্ধতি, যার মাধ্যমে সাহিত্যের প্রতীক, রূপক, ভাষা ও সাংস্কৃতিক সংকটকে বিশ্লেষণ করা যায় এবং পাঠক ও পাঠ্যের মধ্যে সম্পর্ক বুঝতেও এটি সাহায্য করে। সোজা কথায় বলতে গেলে চিহ্ন বিজ্ঞান এমন একটি শাস্ত্র যা চিহ্ন তার দ্বারা উৎপন্ন অর্থ নিয়ে, সাইন এবং সিগনিফাইড এই বিষয়টি নিয়ে মূলত যে কিনা কাজ করে এবং সাহিত্য তত্ত্বের যা একটি গুরুত্বপূর্ণ বিশ্লেষণাত্মক পদ্ধতি, যার দ্বারা সাহিত্যের যে প্রতীক, রূপক, ভাষা এই যে বিষয়গুলো, এর ভেতরের যে গঠন, আমি প্রথমেই শুরু করেছিলাম কি দিয়ে, সাসুর বলেছেন গঠনবাদের কথা। এই জিনিসগুলো কিন্তু ভেতরের গঠন, ভাষা গঠনকে তৈরি করে। এই গঠনগুলি নিয়ে যে কাজ করে তাকে আমরা বলে থাকি চিহ্ন বিজ্ঞান। এবং চিহ্ন বিজ্ঞান পাঠ ও পাঠ্যের মধ্যে পাঠক এবং পাঠের মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ সম্পর্ক নির্ধারণ করে। সম্পর্ক যদি সে নির্ধারণ না করতে পারে, তাহলে আমরা বুঝবো প্রপার ভাবে চিহ্নিত করা হয়নি, ঠিকমতো রূপক বা প্রতীকের ব্যবহার করা হয়নি। সাহিত্যের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ এই বিষয়টি। এবারে ছোট্ট করে জেনে নিই বাংলা সাহিত্যে এই চিহ্ন বিজ্ঞানের প্রভাব কিভাবে পড়েছিল। আমরা আগের যে পর্বগুলিতে ওই যথাস্থিতবাদ ইত্যাদি পড়েছিলাম, সেখানে আমরা দেখেছিলাম যে একটা স্রোতের মাধ্যমে কোনো একটি মতবাদ যেন প্রবেশ করেছিল। চিহ্ন বিজ্ঞানের ক্ষেত্রে সেটা নয়। চিহ্ন বিজ্ঞানের ক্ষেত্রে আমরা বুঝতে পারি যে আমাদের সাহিত্যে বরাবরই এই জিনিসটা ছিল। পরবর্তীকালে কবিতা যতটাই আধুনিক হয়েছে, ততটাই যেটা লক্ষ্য করা গেছে যে চিহ্নের ব্যবহার, প্রতীকের ব্যবহার অনেক বেশি বেড়ে গিয়েছে। কম বিষয়কে, একটি ছোট বড় বিষয়কে কম বিষয়ে যদি বোঝাতে হয়, তবে চিহ্নের ব্যবহার কবি বা সাহিত্যিকেরা করেছেন। যেরকম রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতায় আমরা বহু এরকম চিহ্নের ব্যবহার দেখেছি। নৌকা, রাত্রি, আলো। নৌকা হিসেবে তিনি বেশিরভাগ ক্ষেত্রে জীবনের যাত্রাকে বলেছেন। খাঁচার পাখি, বনের পাখি, এই যে চিহ্ন, প্রতীকের ব্যবহার। তাছাড়া আলোকে তিনি জ্ঞান, মুক্তি, প্রেম ইত্যাদি হিসেবে দেখিয়েছেন। নজরুল ইসলামের ক্ষেত্রে দেখি বিদ্রোহ, যদি বিদ্রোহী কবিতায় বিদ্রোহ বলতে প্রতিরোধের চিহ্নকে বোঝানো হয়েছে। এছাড়া জীবনানন্দ দাশের কবিতায় তো অজস্র ভুরি চিহ্ন আমরা পাই, যে কিনা পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। পাখির নীড় বলতে আমাদের কাছে প্রাথমিকভাবে সিগনিফায়ার কি আসে, সিগনিফাইড আমরা কি করি এই বিষয়টাতে, যে পাখির একটা বাসা। কিন্তু এর থেকে আরো গভীরে গেলে আমরা বুঝতে পারি যে এখানে আশ্রয়ের কথা কবি বলছেন।
আধুনিক কবিতার ভাষায় নীরবতা, বিরতি ইত্যাদি ব্যবহারের ক্ষেত্রে এই চিহ্নের ব্যবহার লক্ষ্য করা যায়। আধুনিক কবিতার ক্ষেত্রে আমরা দেখতে পাই যে সেই সময় চিহ্ন বিজ্ঞানে প্রতীকী ব্যবহার কবিতার মধ্যে খুব বেশি বহু কবির রচনায়, বহু আধুনিক কবির রচনায় লক্ষ্য করা গেছিল, যার মধ্যে অবশ্যই বুদ্ধদেব বসু কিংবা সুধীন্দ্রনাথ দত্ত, বিষ্ণুদেব প্রত্যেকের কবিতায় সেই সময় সেই আধুনিক কাব্য সাহিত্যের ধারায় চিহ্নের ব্যবহার প্রবল ভাবে আমরা দেখতে পাই। যাই হোক, আমাদের এই পর্ব মোটামুটি এই পর্যন্তই। যদি একদম শেষ করতে হয় একটি উপসংহার দিয়ে, তাহলে বলা যেতে পারে যে বাংলা সাহিত্য বা সাহিত্যে চিহ্ন বিজ্ঞান কেবল একটি তাত্ত্বিক পদ্ধতি নয়, এটি সাহিত্যকে নতুন চোখে দেখার একটি উপায়। কবি বা লেখক শব্দ, রূপক, প্রতীক বা দৃশ্যের মাধ্যমে অর্থ তৈরি করেন, আর পাঠক চিহ্ন বিজ্ঞান, এই চিহ্ন বিজ্ঞান নামটা এই জন্যই যে এই বিষয়টা আমাদের মনস্তত্ত্বের মধ্যে ঘটছে। চিহ্ন বিজ্ঞান ব্যবহার করে সেই অর্থকে খুঁজে পান। খুব সুন্দর একটি বিষয়। হয়তো পর্বটি একটু বড় হয়ে গেছে এবং আশা করি আমি বোঝাতে পেরেছি মূল বিষয়বস্তুটা। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর অন্য আরো কিছু যদি ভিডিও প্রয়োজন হয়, যদি বোঝানোর প্রয়োজন হয়, সেটিও কমেন্ট করে জানাতে পারেন। এটি মনে করে দিই যে আমার বহু ভিডিও প্লে লিস্টে রয়েছে, তাই প্লে লিস্টটা যদি আপনারা ফলো করেন বা তোমরা ফলো করো, প্রচুর ভিডিও তোমরা পেয়ে যাবে। আজ এই পর্যন্তই। ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। নমস্কার।